আসসালামু আলাইকুম। ক্লাস 7 তোমাদের মানুষের খাদ্য এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা অপুষ্টি ও স্থূলত্ব নিয়ে আলোচনা করব। অপুষ্টি ও স্থূলত্ব। দেখো, অপুষ্টি স্থূলত্ব এই দুটোই হচ্ছে এক ধরনের রোগ বা ডিজিজ, যেটা কিন্তু আমাদের খাদ্য তালিকায় সঠিক পরিমাণে খাদ্যের উপস্থিতির না থাকার কারণে বা অতি পরিমাণে থাকার কারণে, অর্থাৎ অতি পুষ্টিজনিত কারণে স্থূলত্ব এবং পুষ্টি না হওয়া ম্যালনিউট্রিশনের জন্য আমাদের অপুষ্টিজনিত রোগ হতে পারে। অপুষ্টিজনিত রোগ, প্রথমে আমরা অপুষ্টিটা নিয়েই বলি। অপুষ্টি হচ্ছে এমন একটা রোগ, যে রোগটা আমাদের যে খাদ্য উপাদানগুলো আমরা পেলাম, আমাদের যে 8টা খাদ্য উপাদান খাদ্য তালিকায়, তাদের কি গুরুত্ব সেগুলো সব জানলে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, খাদ্যতন্তু, ফাইটোকেমিক্যালস, এদের প্রত্যেকের গুরুত্ব বুঝেছ এবং এদের প্রত্যেকের সঠিক মাত্রায় আমাদের শরীরে কিন্তু থাকা দরকার। না হলে আমাদের যেমন শারীরিক মানসিক বিকাশ ঠিকভাবে হবে না, ঠিক একইভাবে বিভিন্ন ধরনের আমরা রোগে বা সমস্যায় ভুগতে পারি। পার্টিকুলার কোনো একটা খাদ্য উপাদানের যদি তোমার শরীরে ঘাটতি ঘটে, তাহলে কিন্তু সেই অপুষ্টিজনিত রোগের সমস্যায় তুমি ভুগতে পারো। যেমন ধরো, খনিজ মৌল আয়োডিন, এই আয়োডিনের যদি অভাব হয়, তাহলে আমরা আয়োডিনের অভাবে কী রোগ হতে পারে না, আয়োডিন যদি কম থাকে তোমার শরীরে, তাহলে গয়টার বা গলগণ্ড এই রোগটা হতে পারে। এটা হচ্ছে আয়োডিন ঘটিত লবণ যদি আমরা ঠিকঠাক করে না পেয়ে থাকি, তাহলে গয়টার রোগ হতে পারে। এছাড়া আয়রনের অভাব, আয়রন আমাদের খাদ্যে একটু গুরুত্বপূর্ণ খনিজ মৌল, যেমন হচ্ছে আয়রন, এর অভাবে কি হতে পারে না অ্যানিমিয়া। অ্যানিমিয়া রোগটা মানে নামটা অনেকেই জানে এবং অনেকের এই রোগটা আছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, রক্তের অল্পতা। এছাড়া আয়োডিনের অভাবে গয়টার ছাড়াও আরেকটা রোগ হতে পারে, সেটা হচ্ছে চোখ টেরা হতে পারে। আর কি হতে পারে, যেমন এগুলো হচ্ছে খনিজ মৌল। এবার ভিটামিন, ধরো ভিটামিন এর যদি অভাব ঘটে, ভিটামিন এর অভাব ঘটলে কি হবে, রাতকানা রোগ হতে পারে, অন্ধত্ব রোগ হতে পারে, তাই না? এই ধরনের রোগগুলো হতে পারে। এছাড়াও আমাদের যে খাদ্য তালিকায় প্রোটিন জাতীয় খাদ্য খাই, সেই প্রোটিন এবং অন্যান্য খাদ্য উপাদান যদি সঠিক পরিমাণে না থাকে, প্রোটিন ও শক্তি, অর্থাৎ এই দুটোর অভাব ঘটলে আমাদের ম্যারাসমাস জাতীয় রোগ হতে পারে। তাহলে বুঝতে পারছো, এগুলো সব অপুষ্টিজনিত, কোনোটা খনিজ লবণ, কোনোটা ভিটামিন, কোনোটা আমাদের যে মেন খাদ্য অর্থাৎ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এগুলোর অভাবে হতে পারে। তো খাদ্য তালিকায় যদি এরা সঠিক পরিমাণে না থাকে, তাহলে কিন্তু এই ধরনের ডিজিজ হতে পারে। এবার এই রক্তাল্পতা নিয়ে একটু বলবো। রক্তাল্পতা বা অ্যানিমিয়া বিভিন্ন কারণে হতে পারে। কারণ এই অ্যানিমিয়া হচ্ছে কেন হয় না, রক্তে যে লোহিত রক্তকণিকা, সেই লোহিত রক্তকণিকা যদি সঠিক পরিমাণে না থাকে, তাহলে হিমোগ্লোবিন, আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যেতে পারে। হিমোগ্লোবিনের কাজ হচ্ছে আমাদের বিভিন্ন কোষে কোষে কি করে না, অক্সিজেনকে সরবরাহ করে। বিভিন্ন কোষের মধ্যে অক্সিজেন সরবরাহ করে কি করে, কোষগুলো থেকে আমাদের শক্তি উৎপাদন করতে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিনের কাজ। এবার ধরো এই হিমোগ্লোবিন যদি কম থাকে বা রক্তের পরিমাণ যদি কম থাকে, লোহিত রক্তকণিকার পরিমাণ, তাহলে আমাদের প্রত্যেকটা কোষে সাফিসিয়েন্ট অক্সিজেন পৌঁছাবে না। অক্সিজেন ঘাটতি হওয়ার কারণে সেখানে জারণ ঘটবে না, শক্তি উৎপন্ন হবে না খাদ্য থেকে। ফলে কি হবে, তুমি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। অ্যানিমিয়া হলে তুমি প্রচণ্ড দুর্বল হয়ে থাকবে, তোমার অল্পতেই ঠান্ডা লাগবে এবং শীত শীত ভাব হবে।
এরকম অনেক ধরনের অসুবিধা হবে। এছাড়াও রক্ত অল্পতাজনিত অনেক ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তো এটা একটা হচ্ছে রক্ত অল্পতার কারণ। এছাড়াও রক্ত অল্পতা কি আর অন্যান্য কারণেও হতে পারে। ধরো তোমার কোনো কারণে কোনো জায়গা কেটে গেছে বা কোনো অ্যাক্সিডেন্টালি কোনো কেসে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, শরীরে যা রক্ত আছে তার অর্ধেক বেরিয়ে গেছে। তো সেই রক্তক্ষরণ অত্যধিক হওয়ার কারণে তোমার অ্যানিমিয়া হতে পারে, রক্তে যে সঠিক পরিমাণ সেই পরিমাণটা কমে যেতে পারে। এছাড়াও জীবাণু, বিভিন্ন ধরনের ডিজিজ বা অণুজীবের সংক্রমণের কারণে তোমার অ্যানিমিয়া হতে পারে। তাছাড়াও হিমোগ্লোবিন বা লোহিত রক্তকণিকার যদি সংশ্লেষ উপাদানের অভাব ঘটে, অর্থাৎ লোহিত রক্তকণিকার যদি সঠিকভাবে না থাকে বা হিমোগ্লোবিন সঠিকভাবে না থাকে, কেন না থাকবে, যে খাদ্যে যদি তোমার লৌহ বা লোহা বা আয়রন এর পরিমাণ যদি কমে যায়, তাহলেও কিন্তু কি হতে পারে না, তোমার শরীরে অ্যানিমিয়া হতে পারে। কারণ আমরা জানি হিমোগ্লোবিন দুটো উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন আর হিম মানে হচ্ছে লোহা। ঠিক আছে, তাহলে লোহা হচ্ছে হিমোগ্লোবিনের একটা অন্যতম উপাদান। তো এই লোহার যদি অভাব ঘটে কোনো কারণে শরীরে, তাহলে কিন্তু অ্যানিমিয়া হতেই পারে। তো বুঝতেই পারছো, তাহলে খাদ্যে যে শক্তি উৎপাদনকারী উপাদানগুলো থাকে, সেই উপাদানগুলো যদি আমাদের শরীরে সঠিক পরিমাণে না থাকে, তাহলে কি হবে না, আমাদের শরীরে অপুষ্টিজনিত রোগ হতে পারে। এছাড়াও অন্যান্য যে উপাদান, ভিটামিন, খনিজ মৌল, এগুলোর অভাবেও তোমার কী হতে পারে, অপুষ্টিজনিত রোগ হতে পারে। এগুলোর জন্য আমাদেরকে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, খনিজ মৌলযুক্ত খাদ্য সঠিক পরিমাণে খেতে হবে। এবার কিছু অপুষ্টিজনিত রোগ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যে রোগটার কথা বলবো সেটা হচ্ছে ম্যারাসমাস রোগ। খাদ্যে আমি বলছি ম্যারাসমাস রোগ হয় প্রোটিন ও শক্তি উভয়ের যদি অভাব হয়, তখন কিন্তু ম্যারাসমাস রোগ হবে। ম্যারাসমাস রোগটা কখন হবে, যখন খাদ্যের প্রোটিন এবং শক্তি দুটোর একসাথে অভাব দেখা দেবে, তখন কিন্তু সেই রোগকে আমরা বলবো ম্যারাসমাস। অর্থাৎ প্রোটিনের ঘাটতির পাশাপাশি যখন ক্যালোরির ঘাটতি বা শক্তির ঘাটতি হবে, তখন এই রোগটা হয়। এই রোগটা সাধারণত 6 মাস থেকে 1 বছরের শিশুদের মধ্যে এই রোগটা দেখা যায়। তাহলে ম্যারাসমাস রোগ কখন হয়, 1 বছরের বা 1 বছরের কম বয়স্ক শিশুদের মধ্যে। তার মানে আমরা বলতে পারি 6 থেকে 1 বছরের মধ্যে শিশুদের মধ্যে হয়। 6 মাস থেকে 1 বছরের, তার মানে 1 বছরের নিচে, 6 মাস থেকে 1 বছরের যে শিশু, তাদের মধ্যে কিন্তু এই ম্যারাসমাস রোগ হতে পারে। অর্থাৎ প্রোটিন এবং ক্যালোরি বা শক্তি উভয়ের ঘাটতি হলে তখন কিন্তু ম্যারাসমাস রোগ হবে। এই ম্যারাসমাস রোগের কিছু উপসর্গ আছে। সেই উপসর্গগুলো কীরকম না, কি হয় না, দেহের পেশিগুলো খুব বেশি ক্ষয়ে যায়, তারপরে হাড়গুলো বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, চামড়া, দেহের চামড়া মানে বিভিন্ন জায়গায় জায়গায় কোঁচকানো থাকে, হাত পাগুলো ভীষণ সরু হয়। ঠিক আছে, এই ধরনের হয়। এছাড়াও আরও কিছু সমস্যা আছে, যেমন ধরো এদের কপালের যে হাড় সেটা উঁচু হয়ে যায়, চোখ কোটরে ঢুকে যায়, বুকের পাঁজর বেরিয়ে আসে, ফলে পাঁজরগুলো বাইরে থেকে গোনা যায়, দৈহিক মানসিক বৃদ্ধি ব্যাহত হয় এবং ঘুমেরও বিভিন্ন ধরনের গোলযোগ দেখা দিতে পারে। এগুলো হচ্ছে ম্যারাসমাস রোগের কিন্তু সাংঘাতিক কিছু উপসর্গ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোটিন আর শক্তির অভাবে। আর একটা রোগ আছে, সেটার নাম হচ্ছে কোয়াশিওকোর। রোগটার নাম হচ্ছে কোয়াশিওকোর। কোয়াশিওকোর রোগটা কীরকম না, এটা শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে হয়। এটা প্রোটিনের ঘাটতির কারণে শুধুমাত্র হয়। আগেরটা প্রোটিন এবং শক্তি উভয়ের ঘাটতির কারণে, আর কোয়াশিওকোর প্রোটিন জাতীয় খাদ্যের অভাবে কিন্তু কোয়াশিওকোর রোগ বা একটা অপুষ্টিজনিত রোগ দেখা দেয়। এই রোগে কি হয় না, এই রোগ সাধারণত 1 থেকে 4 বছর বয়স্ক শিশুদের মধ্যে হয়ে থাকে। প্রোটিন ঘটিত রোগ 1 থেকে 4 বছরের যে শিশু,
তাদের মধ্যে কোয়াশিওকোর ডিজিজটা দেখা দেয়। তো এই কোয়াশিওকোরের কিছু উপসর্গ আছে। কি উপসর্গ না, এদের শিশুটার গায়ের চামড়া যে বর্ণ সেটা একবারে গাঢ় হয়ে যায়, গাঢ় বর্ণের হয় এবং পেটটা খুব ফোলা অবস্থায় থাকে, পেটটা ফোলা থাকে, দেখলে মনে হয় যেন চোখগুলো ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। উপযুক্ত প্রোটিনের অভাবে এই রোগ হয়। এছাড়াও এদের যা বয়স, সেই বয়সের তুলনায় ওজন অনেক কমে যায়, বৃদ্ধি ব্যাহত হয়, খুবই রোগা হয় এবং পেশিগুলো শীর্ণ হয়ে যায়, নিস্তেজ হয়ে পড়ে, ত্বকটা বিবর্ণ থাকে, চুল বিবর্ণ হয়, চুল পড়ে যায়, ক্রমাগত লালচে হয়ে যায়, বিভিন্ন খাদ্যে অনীহা দেখা দেয়। ঠিক আছে, এছাড়া পেটটা তো বড় হয় বললাম, এছাড়া হাত পা ক্রমশ সরু হয়, পাগুলো ভেঙে যেতে থাকে। এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে। তাহলে এগুলো হচ্ছে অপুষ্টিজনিত সমস্যা। এছাড়াও আরও কিছু সমস্যা আমরা জানলাম, যেটা লৌহের অভাবে অ্যানিমিয়ার সাথে সাথে কি রোগ হয় না, নখ চামচ আকৃতির হয়ে যায়, নখ চামচ আকৃতির হয়, এটা এক ধরনের আয়রন ঘটিত রোগ। আয়োডিনের অভাবে গয়টার হয়, টেরা চোখ হয়। এছাড়া জড়বুদ্ধি অর্থাৎ ডাল ব্রেন, বুদ্ধির বিকাশ হয় না, জড়বুদ্ধি এই রোগটাও হতে পারে আয়োডিনের অভাবে। ভিটামিন ডি এর অভাবে কি হতে পারে না, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হতে পারে, এই ধরনের রোগগুলো হতে পারে। বি কমপ্লেক্সের অভাবে বেরি হতে পারে, ভিটামিন এর অভাবে অন্ধত্ব, রাতখানা, এই ধরনের রোগগুলো হতে পারে। তাহলে এই সমস্ত রোগ আমরা যে হয়, এগুলোকে সারানো কি সম্ভব নয়? অবশ্যই সারানো সম্ভব। কি করতে হবে না, আমাদের বিভিন্ন লৌহ সমৃদ্ধ খাবার, আয়োডিন সমৃদ্ধ খাবার, ভিটামিন বি কমপ্লেক্স, ডি যুক্ত খাবার, এ যুক্ত খাবার, এগুলো যদি আমরা নিয়মিত খেতে থাকি, আমাদের খাদ্য তালিকায় আমরা পড়িয়ে নিয়েছি যে ভিটামিন এ কোথায় পাওয়া যায়, ডি কোথায় পাওয়া যায়, এ কোথায় পাওয়া যায় এবং লৌহযুক্ত খাবার কোথায় পাওয়া যায়, সেই খাদ্য তালিকা খুঁজে খুঁজে যদি আমরা খাবারগুলো খেতে থাকি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের রোগ হবে না। ঠিক আছে, এছাড়াও আমাদের আরও কিছু রোগ হয় ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে, জিভে, মুখের কোণে ঘা, মাড়ি ফোলা, ঠিক আছে, এই ধরনের রোগ হতে পারে। ক্যালসিয়ামের অভাবে নখ ভেঙে যেতে পারে। ভিটামিন এ এর অভাবে অন্তত্বর সাথে সাথে চামড়া খসখসে হয়ে যেতে পারে, যেটাকে টুট স্কিন বলা হয়। তো এই ধরনের খাদ্য অভ্যাস কিন্তু আমাদের থাকলে এই ধরনের রোগ আমাদের আর হবে না। এবার আসছি আমরা স্থূলত্ব বা অতি পুষ্টিজনিত যে সমস্যা। এবার আমরা আলোচনা করব স্থূলত্ব নিয়ে। স্থূলত্ব হচ্ছে এমন একটি রোগ যেটা হচ্ছে অতি পুষ্টিজনিত রোগ, অর্থাৎ তোমার যে খাদ্য তালিকায় যে পরিমাণে খাদ্য থাকা উচিত তার থেকে যদি অনেক বেশি পরিমাণে খাদ্য, যেটুকু দরকার তার থেকে যদি অনেক বেশি পরিমাণে তোমার খাদ্য তালিকায় সেই খাদ্য উপাদানগুলো শরীরে প্রবেশ করতে থাকে, তাহলে কিন্তু স্থূলত্ব রোগ হতে পারে। তো স্থূলত্ব রোগের কারণ হিসেবে আমরা বলতে পারি প্রথমেই যে বিভিন্ন খাদ্য, যে খাদ্যগুলো আমাদের শরীরে মেদকে বাড়াতে সাহায্য করে। যেমন কোন ধরনের খাবার আমরা বলতে পারি, যেমন ধরো যেগুলো জাঙ্ক ফুড মানে যেগুলো ফাস্ট ফুড বা যেগুলো আমরা বাইরে থেকে কিনে খাই, এই ধরনের যে খাবার বাড়িতে তৈরি নয়, অতিরিক্ত তেলযুক্ত খাবার, ফ্যাটযুক্ত খাবার, এরকম খাবার খেলে স্থূলত্ব হতে পারে। তাহলে স্থূলত্বের আরেকটা নাম হচ্ছে ওবেসিটি বা মেধাধিক্য। তাহলে ওবেসিটি বলা হয় স্থূলত্বকে, বলা হচ্ছে ওবেসিটি বা মেধাধিক্য, মানে মেদের আধিক্য বলে মেধাধিক্য নাম দেওয়া হয়েছে। এটা একটা অতি পুষ্টিজনিত সমস্যা। এই সমস্যায় আমাদের দেহত্বকের নিচে যে মেদ কলা বা অ্যাডিপোজ কলা আছে, সেই অ্যাডিপোজ কলাতে অতিরিক্ত পরিমাণে ফ্যাট বা চর্বির সঞ্চয়ের ফলে দেহের ওজন কিন্তু অতিরিক্ত বেড়ে যায় এবং স্বাভাবিক যা ওজন তার থেকে যদি 20% ওজন বেশি থাকে, দৈহিক ওজন 20% স্বাভাবিক ওজনের থেকে বেশি হলেই তাকে আমরা স্থূলত্ব বা ওবেসিটি বা মেধাধিক্য বলে গণ্য করি, অর্থাৎ সেটা স্থূলত্বজনিত সমস্যায় ভুগছে বা ওবেসিটিজনিত সমস্যায় ভুগছে। তো এই ওবেসিটির জন্য দায়ী খাদ্যগুলো কি কি হতে পারে, যেমন ধরো আলু ভাজা, তেলযুক্ত মাছ, ডিমের কুসুম, চকলেট, ঘি, মাখন,
পাঁঠার মাংস, পেস্ট্রি, বাটার, তারপরে গুড়, চিনি, কেক, আইসক্রিম, মিষ্টি জাতীয় পানীয়, শুকনো ফল অর্থাৎ যেগুলো ড্রাই ফ্রুটস, তারপরে তোমার চিপস, মিষ্টি, এই ধরনের যে সমস্ত খাবারগুলো আছে, নুডলস, বাদাম, এরকম, বা যেগুলো ফাস্ট ফুড হিসেবে আমরা খাই। তাহলে তুমি বলবে তাহলে ম্যাম আমরা কি অন্য এই খাবারগুলো খাবো না? ডিমের কুসুমে তো অনেক ভালো জিনিস আছে, তারপরে মাখন বা পাঁঠার মাংস, মেটে, এগুলোতে তো অনেক কিছু ভিটামিন আছে। অবশ্যই, কিন্তু প্রত্যেকটা খাবার পরিমিত পরিমাণে আহার করতে হবে। অর্থাৎ খাদ্য তালিকায় যদি এই ধরনের খাবার আমরা প্রতিদিন বেশি বেশি পরিমাণে খাই, সবুজ শাকসবজি না খেয়ে শুধুই যদি ধরো বাটার, পেস্ট্রি, কেক, চকলেট, এই ধরনের জিনিস বেশি বেশি করে আমরা নিতে থাকি, তাহলে কিন্তু আমাদের স্থূলত্ব, ওবেসিটি হতে পারে। সব খাদ্যেরই একটা পুষ্টিগুণ আছে, সেই জন্য খাদ্যগুলোকে আমাদেরকে পরিমিত পরিমাণে আহার করতে হবে এবং খাদ্য তালিকায় সঠিকভাবে আমরা যাতে খাই সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ শাকসবজির পাশাপাশি আমরা ডিম খেলাম, শাকসবজির পাশাপাশি মাংস খেলাম, এবং সেটা পরিমিত পরিমাণে, অতিরিক্ত পরিমাণে নয়। তাহলে কিন্তু এই ওবেসিটি বা স্থূলত্ব থেকে আমরা রেহাই পেতে পারি। তো এই ওবেসিটি বা স্থূলত্ব হলে প্রবলেম কি, খুব মোটা হলে অনেক ধরনের সমস্যা হতে পারে। প্রথমেই যে রোগটা হবে সেটা হচ্ছে হৃদরোগ। এছাড়া আর কি হতে পারে? অস্টিও আর্থারাইটিস। অস্টিও আর্থারাইটিস। এছাড়া আরও অনেক সমস্যা, যেমন থাইরয়েড গ্রন্থির সমস্যা, থাইরয়েড, এরকম উচ্চ রক্তচাপ, আমি সব লিখছি না, মুখে বলছি। এরকম প্রচুর সমস্যা হতে পারে তোমার যদি ওবেসিটি থাকে। উচ্চ রক্তচাপ। এছাড়া আর কি হতে পারে? তোমার বৃক্কে পাথর হতে পারে, রক্তে শর্করা পরিমাণ বৃদ্ধি পেয়ে ডায়াবেটিস রোগ হতে পারে। এছাড়া রক্তনালীর যে গাত্র, সেখানে লিপিডের প্রচুর পরিমাণে সঞ্চিত হওয়ার কারণে রক্তনালীর ব্যাস কমে যেতে পারে, যেটাকে বলা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। এই ধরনের অনেক রোগ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। তো স্থূলত্বর কারণে কিন্তু আমাদের এই ধরনের মারাত্মক রোগ হতে পারে, যেটা প্রাণহানির কারণ। তো সেই জন্য স্থূলত্বকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি করতে হবে না, অন্যান্য যে খাদ্য উপাদান, সে সমস্ত খাদ্য উপাদানকে আমরা কি করব না, আমাদের খাদ্য তালিকা থেকে এগুলোকে বাদ দিয়ে বা পরিমিত পরিমাণে আহার করে আমরা কি করব, আমাদের শরীরকে সুস্থ এবং আমাদের যা ওজন থাকা দরকার সেই অনুযায়ী শরীরকে আমরা রাখতে পারবো। আর কি না, এই স্থূলত্ব বা ওবেসিটি যে আমাদের হয়েছে সেটা আমরা বুঝবো কি করে? তো সেটা বোঝার জন্য ক্লাস 6-এ তোমরা পড়েছো, জানো, তাও একটু বলে দিচ্ছি। সেটাকে আমরা পরিমাপ করি আমাদের দেহ ভর সূচক দিয়ে, যেটাকে বলছি দেহ ভর সূচক। ওবেসিটি বা মেধাধিক্য মাপা যায় কার মাধ্যমে? না, দেহ ভর সূচক বা BMI, বডি মাস ইন্ডেক্স বলা হয়। বডি মাস ইন্ডেক্স কীরকম হবে না, এই বডি মাস ইন্ডেক্স ক্যালকুলেট করা হয় কিভাবে না, তোমার যা ওজন আর তোমার যা উচ্চতা, এই দুটোকে ডিভাইড করা হয়। কিভাবে BMI নির্ণয় করব? BMI ইকুয়াল টু লিখতে পারি ওজন বাই উচ্চতা স্কোয়ার। ওজন বাই উচ্চতা স্কোয়ার, ওজন বাই উচ্চতা স্কোয়ার। এই ওজনটা হতে হবে অবশ্যই কেজিতে, আর উচ্চতাটা হতে হবে কিসে? মিটারে। ঠিক আছে, ওজন বাই উচ্চতা স্কোয়ার, এইভাবে আমরা BMI-কে বের করতে পারবো। তোমার যা ওজন সে তত কেজি, এবং তোমার যা উচ্চতা সেটা কত মিটার। সেন্টিমিটারে আমরা উচ্চতা মাপি, সেটাকে মিটারে কনভার্ট করে নেবে, নিয়ে দেখবে সেই দুটোকে করলেই তোমার কি বেরিয়ে আসবে, তোমার BMI। এই BMI-টা তোমার কত হলে তুমি সঠিক ওজনে আছো সেটা বুঝবে। যদি BMI যদি তোমার 18.5 থেকে 25-এর মধ্যে থাকে, তাহলে জানবে তোমার ওজন হচ্ছে কি
এটা হচ্ছে স্বাভাবিক ওজন, এটা হচ্ছে স্বাভাবিক ওজন। বিএমআই যদি 25 থেকে 30 হয়, ক্যালকুলেট করে যেটা বেরোবে, যদি 25 থেকে 30 হয় তাহলে জানবে তোমার ওজন কিন্তু বেশি আছে, বেশি ওজন। আবার বিএমআই যদি তোমার 30 থেকে 40-র মধ্যে থাকে তাহলে কিন্তু তুমি স্থূলত্ব বা ওবেসিটি নামক মারাত্মক একটা রোগে ভুগছো। তখন তোমাকে সাথে সাথে কি করতে হবে, কোনো একটা ডাক্তারের পরামর্শ নিতে হবে বা কোনো যারা নিউট্রিশনিস্ট আছেন তাদের সাথে পরামর্শ নিয়ে তোমার খাদ্য তালিকা, তোমার ওজন অনুযায়ী, বয়স অনুযায়ী কোন খাদ্য খাওয়া দরকার বা যে ক্যালোরি মেপে মেপে তোমাকে খেতে হবে যাতে করে তোমার ওজনটাকে কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের দেহভর সূচক। তাহলে আজকে আমরা এখান থেকে কি কি জানলাম, যে মানুষের খাদ্য, এই চ্যাপ্টারে অপুষ্টি ও স্থূলত্ব দুটোই আমাদের খাদ্য উপাদানের গোলমালের জন্য যে রোগগুলো হয় সেগুলো সম্পর্কে জানলাম। অপুষ্টি মানে কি, যে যাতে আমাদের খাদ্য উপাদান যদি সঠিক পরিমাণে না থাকে সেটা হচ্ছে অপুষ্টিজনিত রোগ। আর স্থূলত্ব হচ্ছে বা ওবেসিটি হচ্ছে কি না, যদি অতি পুষ্টিজনিত, অর্থাৎ খাদ্য তালিকায় যদি অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার বেশি বেশি করে খাওয়া হয় তাহলে কিন্তু তোমার এই ওবেসিটি হতে পারে। আর এই ওবেসিটিকে আমরা জানবো কীভাবে, বিএমআইয়ের মাধ্যমে, বডি মাস ইন্ডেক্স বা দেহভর সূচকের সাহায্যে, যেটাকে ওজন বা উচ্চতা স্কোয়ার দিয়ে আমরা জানবো। এবং এই বিএমআইয়ের রেটগুলো এরকম যদি হয়, এটার মধ্যে যদি থাকে সেটা স্বাভাবিক, এটার মধ্যে হলে বেশি ওজন, এটার মধ্যে হলে স্থূলত্বের মধ্যে পড়ছে। তাহলে এগুলো তোমরা ভালো করে পড়বে, নিয়ে আমাকে ইনবক্সে সেন্ড করবে।